দর্শক বন্ধুরা, আজ ২৬শে আগস্ট বুধবার, আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো চারটে বড় খবর। এক, আমেরিকার নিজের সেনেট থেকেই এখন বলা হয়েছে যে এই যুদ্ধ ইরান জিতে গেছে। দুই, কালকের সেই স্যাংশন কাগজ থেকে মাটিতে নেমেছে, আর প্রথম হুকুমটা পড়েছে ইরানের সবচেয়ে বড় সরকারি ব্যাংকের উপর। তিন, ইরানের সংসদের স্পিকার বলেছেন আমেরিকার আর কাউকে চোখ রাঙানোর ক্ষমতা নেই। চার, পাকিস্তানের সেনাপ্রধান তেহরান ঘুরে গেছেন, আর সেই রাতেই হরমুজে একটা ট্যাঙ্কারে আঘাত লেগেছে। মানে চারটে খবর, চার জায়গার, কিন্তু চারটেতেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, আমেরিকার হাতে আর কি কি বাকি আছে। হিসেবটা শেষে মিলিয়ে দেব। প্রথম খবর, সেনেট। কাল আমি আপনাদের বেসেন্টের সেই তালিকাটা দেখিয়েছিলাম, বলেছিলাম যে এবার দেখুন জবাবটা কোথা থেকে আসে। জবাব এসে গেছে, তবে তেহরান থেকে নয়, এসেছে খোদ আমেরিকার সেনেট থেকে। একটা দেশের সরকার যখন নিজের সবচেয়ে বড় অভিযানের ঘোষণা করে, তখন সেই দেশেরই একজন সেনেটর কেন লেখেন যে যুদ্ধটা শেষ আর জিতেছে অন্য পক্ষ? কথাটা লিখেছেন ক্রিস মার্ফি, তিনি আমেরিকার ডেমোক্রেট সেনেটর। গতকাল ভোরে সোশ্যাল মিডিয়ায় একটার পর একটা পোস্ট করেছেন তিনি। প্রথম পোস্টেই কি লিখেছেন যে ডি ডে একটা মরিয়া লোক দেখানোর ব্যাপার, ইরান যুদ্ধটা জিতছে, ট্রাম্প হারছেন, আর এর দাম দিতে হচ্ছে সাধারণ আমেরিকানদের। এরপর তিনি তিনটে হিসেব দিয়েছেন। প্রথম, যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালীর উপর ইরানের এই দখল ছিল না, আজ আছে। দুই, আমেরিকার গোলা বারুদ ফুরিয়ে এসেছে, আর এই কথাটা মার্ফি এবারই প্রথম বলছেন না। এই মাসের শুরুতেই তিনি বলেছিলেন যে 5 মাসের যুদ্ধে আমেরিকার প্রায় সব ইন্টারসেপ্টর মিসাইল আর টমাহকের বেশিরভাগটা খরচ হয়ে গেছে। তিন, নূতন করে চাপানোর মতো স্যাংশন আর বাকি নেই, মানে যা যা চাপানো যেত আমেরিকা আগেই সব চাপিয়ে ফেলেছে। আর শেষ পোস্টে মার্ফি লিখেছেন ট্রাম্প সামরিক অভিযানে হেরে গেছেন, এখন সেই হারটা ঢাকতে তিনি এই নকল অর্থনৈতিক চাপ বিক্রি করছেন, যাতে মনে হয় আমরা এখনো লড়ছি। যুদ্ধটা কার্যত শেষ, আর দুঃখজনকভাবে ইরান জিতেছে। দর্শক বন্ধুরা, এখানে আমার বিশ্লেষণটা বলি, মার্ফি হলেন বিরোধী দলের লোক, তার কথা মানেই আমেরিকার সরকারি অবস্থান নয়, সেটা মাথায় রাখুন। কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। মার্ফি যে তিনটে কথা বলেছেন তার একটাও হোয়াইট হাউস অস্বীকার করেনি। গোলা বারুদের কথা তো ট্রাম্প নিজেই স্বীকার করেছেন। তিনি বলেছিলেন যে কিছু অস্ত্রের ভাণ্ডারে একটু টান পড়েছে, আর পেন্টাগন সেই ভাণ্ডার ভরতে বাড়তি $67 বিলিয়ন চেয়ে বসে আছে। টাকার এই অঙ্কটা মনে রাখুন, পরের খবরে খুব কাজে লাগবে। এবার দেখুন ওই তালিকাটা কাগজ থেকে নেমে মাটিতে কি করেছে। 24 ঘন্টায় প্রথম ফলটা এসে গেছে, তবে ইরানের ভিতরে নয়, ইরানের ব্যাংকের বিদেশি শাখায়। আমেরিকার ট্রেজারি নিজের ওয়েবসাইটে যে নির্দেশ ছেপেছে তাতে বলা হয়েছে যে ব্যাংক মেল্লির সব শাখা বন্ধ করে দিতে হবে। ব্যাংক মেল্লি হলো ইরানের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় সরকারি ব্যাংক। এই ব্যাংকের শাখা যেসব দেশে আছে তাদের একটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে না গোটালে ট্রেজারি নিজে ব্যবস্থা নেবে। মানে কাগজে হুকুম হয়ে গেছে। এবার দেখুন বাজার কি বলেছে। ইরানের মুদ্রা রিয়াল খোলা বাজারের ডলার প্রতি 20,02,000-এ নেমে এসেছে, এটাই এই পর্যন্ত সবচেয়ে নিচু। ইরানের নিজের পরিসংখ্যান কেন্দ্র বলছে দেশে জিনিসপত্রের দাম এখন প্রায় 90% বেড়ে গেছে। এই সংখ্যাগুলো ইরান সরকারের নিজেরই, সেটা মাথায় রাখবেন। এবার আসি তেলের বাজারে, কারণ এখানেই হিসেবটা মেলে না। যেদিন এই অভিযানের ঘোষণা হয়েছে সেই দিনই ব্র্যান্ড ক্রুড 2% বেশি পড়েছে। মঙ্গলবার দাম নেমেছে $91.82। 19শে আগস্টের পর এটাই সবচেয়ে কম। আমার হিসেব বলছে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযানের ঘোষণা হলে তেলের দাম বাড়ার কথা, কমার কথা নয়। দাম কমিয়ে বাজার আসলে একটা কথাই বলেছে, এই কাগজের হুকুমে ইরানের তেল বন্ধ হচ্ছে না। যে দেশ 5 মাস বোমা ফেলেও হরমুজ খুলতে পারেনি, সে কি একটা নির্দেশিকা ছেপে ইরানের তেল আটকাতে পারবে? বাজার উত্তরটা দিয়ে দিয়েছে। আমেরিকা তালিকা বানিয়েছে, ব্যাংক বন্ধের হুকুম দিয়েছে। এতগুলো পদক্ষেপের পর তেহরান চুপ করে বসে থাকবে না, জবাব এসেছে।
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের কাছ থেকে। তিনি বলেছেন, আমেরিকানরা নিজেরাই জানে তাদের বড় বড় কথা কেউ বিশ্বাস করে না। তারপর বলেছেন, আমেরিকা এখন এমন অর্থনৈতিক জায়গায় নেই যে অন্য দেশের সঙ্গে নিজের সম্পর্ক আরও কমিয়ে ফেলতে পারে। সোজা কথায়, ইরানকে একঘরে করতে গিয়ে আমেরিকা নিজেই একঘরে হয়ে যাবে। গালিবাফ দাবি করেছেন, ইরানের ব্যবসার সঙ্গীরা মিডিয়ায় এবং সরাসরি বার্তা পাঠিয়ে জানিয়ে দিয়েছে এই কথাগুলোকে তারা কোনো গুরুত্বই দিচ্ছে না। আমেরিকার নিজের অর্থনীতির দিকেও তিনি আঙুল তুলেছেন। বন্ডের বাজার আর রিয়েল এস্টেট বাজারের মন্দা, এগুলোকে তিনি এই যুদ্ধেরই খরচ বলেছেন। তবে কোন দেশ, কোন কোম্পানি নাম তিনি বলেননি। আর খবরটা ইরানের প্রেস টিভির রাষ্ট্রীয় মাধ্যম, সেটা মাথায় রাখুন। এখন আসল পরীক্ষাটা কথায় নয়, কাজে। আমিরাত, হংকং, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যাদের কোম্পানির নাম ওই তালিকায় উঠেছে, তারা এখন কি করে সেটাই বলে দেবে গালিবাফের কথার জোর কতটা। উত্তরটা কয়েকদিনেই মিলে যাবে। এবার আসি টেবিলের খবরে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির সোমবার সারাদিন তেহরানে কাটিয়েছেন। সঙ্গে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তারা দেখা করেছেন প্রেসিডেন্ট পেজিশিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি, নিরাপত্তা পরিষদের সচিব রেজাই আর স্পিকার গালিবাফের সঙ্গে। নকভি পরে লিখেছেন যে বড় রকমের অগ্রগতি হয়েছে আর বৈঠক শেষ হয়েছে খুব ইতিবাচক সুরে। আলোচনার বিষয় ছিল তিনটে: যুদ্ধ যাতে আর না বাড়ে, হরমুজ আবার খুলে দেওয়া, আর জুন মাসের সেই ইসলামাবাদ সমঝোতা ফিরিয়ে আনা, যেটার মেয়াদ গত সপ্তাহে ফুরিয়ে গেছে। পেজিশিয়ান মুনিরকে কি বলেছেন সেটাও প্রকাশ্যে এসেছে। তিনি বলেছেন, আমেরিকাকে শর্ত চাপানো বন্ধ করতে হবে আর আগে নিজের সুর আর ব্যবহার ঠিক করতে হবে। বৈঠক ইতিবাচক, কথাও ভালো, কিন্তু ঠিক ওই সোমবার রাতেই সমুদ্রে অন্য একটা খবর হয়েছে। ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, ওমানের পূর্ব উপকূল থেকে কয়েক মাইল দূরে একটা তেলের ট্যাঙ্কারে আঘাত এনেছে একটা প্রজেক্টাইল। জাহাজের ইঞ্জিন বসে গেছে, তবে সব নাবিক নিরাপদ, কেউ এখনো কোনো দায় স্বীকার করেনি। এখানে আমার মত একটাই, অনেক জায়গায় বলা হচ্ছে পাকিস্তান নাকি ডিল করিয়ে ফেলেছে। না, কোনো চুক্তি হয়নি। যেটা হয়েছে সেটা বার্তা পৌঁছে দেওয়া। আর একজন সেনাপ্রধান হঠাৎ একদিনের জন্য তেহরানে গিয়ে এতগুলো বৈঠক করেন না, যদি না তার হাতে অন্য কারো বার্তা থাকে। এবার দর্শক বন্ধুরা, চটপট কয়েকটা খবর ছোট ছোট। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আরও কমেছে। গত রবিবার সারাদিনে পেরিয়েছে মাত্র 4টে জাহাজ। যুদ্ধের আগে দিনে পেরাতো প্রায় 130টা। আমেরিকার আটলান্টিক কাউন্সিলের বিশেষজ্ঞ ড্যানিয়েল ফ্রিড বলেছেন, এই ঘোষণা আসলে একটা সতর্ক গুলি। এখনই খেলা বদলে দেওয়ার মতো কিছু এতে নেই। তাদেরই আর এক বিশ্লেষক মনে করিয়ে দিয়েছেন যে ইরানের তেলের প্রায় 90% কেনে চীনের রিফাইনারিগুলো। মানে দাঁড়ালো, চীন না নড়লে এই অভিযানের বড় অংশটাই কাগজে থেকে যাবে। আর ইরানের অর্থমন্ত্রী বলেছেন, সরকার তৈরি ছিল, এখনও তৈরি আছে। এই পরিস্থিতি সামলাতে তাদের হাতে 2 বছরের পরিকল্পনা আছে। 4টে খবর আলাদা, কিন্তু হিসেব একটাই। একটা দেশের হাতে বড়জোর 3টে জিনিস থাকে: বোমা, টাকা আর কূটনীতি। বোমার কথা ধরুন, আমেরিকার নিজের সেনেটর বলছেন গোলাবারুদ ফুরিয়ে এসেছে। টাকার কথা ধরুন, সেই সেনেটারই বলছেন নতুন করে চাপানোর মতো স্যাংশন আর বাকি নেই। আর কূটনীতির কাজটা এখন করে দিচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। এখন 3টে হাতিয়ারই যখন ভোতা হয়ে আসে, তখন একটা কাজই বাকি থাকে: নতুন অভিযানের নতুন একটা নাম দেওয়া। সামনের কয়েকটা দিন 2টো জিনিস খেয়াল করতে হবে। এই ব্যাংক মল্লির শাখা যেসব দেশে আছে, তারা সত্যিই সেগুলো বন্ধ করে কিনা। 2, মুনিরের সফরের পর ইসলামাবাদ সমঝোতা ফেরানোর কোনো তারিখ বা খসড়া প্রকাশ্যে আসে কিনা। আমি যা দেখছি, সামনের দিনগুলোতে মাঠের খবরের চেয়ে টেবিলের খবরই বেশি আসবে। এখন আপনাদের কি মনে হয়, মার্ফির কথাটা কি সত্য? কমেন্টে জানান। আপাতত এই খবর এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।